যে সাপোজ ddx of y plus say 2y is equals to x square e to the power minus 2x y cube. This is not a first order linear because it has a Bernoulli term. এটা গত ক্লাসে আলোচনা করেছি, একটু রিভিউ করছি। এই বার্নৌলি টার্মটাকে আমাদের রিমুভ করতে হবে, রাইট? সো আমরা রিমুভ করার সিস্টেম হলো এই বার্নৌলি টার্ম দ্বারা হোল ইকুয়েশনকে কি ভাগ করব। তাহলে আসে 1/y কিউব ddx of y plus 2/y square is equals to e to the power minus 2y6 একটা ইকুয়েশন নাম্বার দিব এবং সেকেন্ড টার্ম থেকে ফাংশন অফ y from the second term we have to find out the function of y. এখানে যতটুকু আছে সবটুকুই y এর ফাংশন। এই পুরোটুকুকে আমরা সাবস্টিটিউট করব নিউ ভেরিয়েবল সাপোজ z, the let 2/y is equals to z. আমরা ইচ্ছা করলে 1/y ধরতে পারি, কনস্ট্যান্ট নিতেও পারি, নাও নিতে পারি, তাতে কোনো সমস্যা নেই। এখন আমরা ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস 2/y স্কোয়ার ddx of y is equals to ddx of z. এখান থেকে আমি মনে হয় কোথাও ভুল করেছি, দিস ইজ y স্কোয়ার, এই জায়গায় ভুল করেছি, 2/y স্কোয়ার ইকুয়ালস টু z হবে। লে 2/y স্কোয়ার নট y, 2/y স্কোয়ার ইকুয়ালস টু z। তাহলে এইটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস 4/y কিউব। তোমরা তো বলতেছো না কেহ। সো এখান থেকে 1/y কিউব বের করব, 1/y কিউব ইন্টু ddx of y is equals to minus 1/4, মাইনাস এবং 4টা পক্ষান্তর করে নেব dz by dx। এই মানটুকু এখন শিফট করলে আমরা পেয়ে যাব ফার্স্ট অর্ডার লিনিয়ার, অর্থাৎ মাইনাস 1/4 ddx of z, তারপরে হবে প্লাস এটা হলো z is equals to e to the power minus 2i6। সো এই মাইনাস 1/4 টার্মটাকে একটু সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি সাপোজ ddx of z minus 4z is equals to e to the power minus 2x. It is suppose equation number 2. এই 2 নাম্বার ইকুয়েশনটা হলো ফার্স্ট অর্ডার লিনিয়ার, এটাকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার বলা হয়। এই লিনিয়ারের সলিউশনটা আমাদের করতে হবে। কিভাবে বলেছিলাম, কোনো একজন বলতে পারবে হাউ টু সলভ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন? মনে আছে? এনিবডি? কামরুল, শাহরিয়ার? Yes, sir. কিভাবে যেন করে বলতে পারবে? মনে নাই? ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এর মানটা বাইর করতে হবে না? হুম আইএফ এর মানটা বাইর করতে হবে। সে পুরো সিস্টেমটাকে বলতে হবে। আমি গতকাল কিন্তু কয়েকবার বলেছি যে এই ফার্স্ট অর্ডার লিনিয়ার সলিউশন করার এই মুহূর্তে দুইটা স্টেপ, একটা হলো ওই যে পি আর কিউ এর মানটা বাইর করতে হবে, হ্যাঁ সে তো অবশ্যই বের করবে, পি কিউ এর মান বের করবে, দেন তোমাকে ইন্টিগ্রেটাল ফ্যাক্টর, হ্যাঁ এগুলি মনে রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে কি করব, পি এর মান কত সেটা জানি, পি এর মান জানি, কিউ এর মান জানি। তুমি যদি নাও লিখো আর ডাইরেক্ট আইএফ বের করতে পারো তাতেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে কত হয় দেখো, আইএফ এ টু দা পাওয়ার ইন্টিগ্রেশন অফ মাইনাস 4 dx, that is e to the power minus 4x, because p is minus 4, q
কিউ ইজ ই টু দ্য পাওয়ার মাইনাস টোয়াইস এক্স। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব। এখন দেখো কমপ্লিট সলিউশন অফ 2, দ্যাট ইজ সলিউশন অফ 2 ইজ কত হয় আমরা বলেছিলাম এখানে জেড ইনটু আইএফ, থিওরামে বলেছিলাম ওয়াই ইনটু আইএফ। অ্যাকচুয়ালি ওয়াই বা জেড ইট ডিপেন্ডস অন হোয়াট ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই সমীকরণ 2 এর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড, সেই জন্য জেড ইনটু আইএফ ইজ ইকুয়ালস টু কিউ ইনটু আইএফ। কিউ এর মান ই টু দ্য পাওয়ার মাইনাস 2x আর স্যার শেয়ার স্ক্রিন দেখা যাইতেছে না। শেয়ার স্ক্রিন দেখতে পাচ্ছ না? আমি জি না, স্যার দেখতে তো পাচ্ছি আমরা। আমার বোর্ড দেখতে পাওয়ার কথা, শেয়ার স্ক্রিন না। স্যার আমার এখানে দেখা যাচ্ছে না। পিন করে নাও, দুইবার ক্লিক করলে নাকি পিন হয়, পিন করে নাও। এবার মান বের করো। আইএফ এর মান পেয়েছিলাম জেড ই টু দ্য পাওয়ার মাইনাস 4x, দুইবার ক্লিক করলে হয় পিন ই টু দ্য পাওয়ার মাইনাস 2x এবং 4x কত হলো? আচ্ছা ভেঙে ভেঙে লিখি, ই টু দ্য পাওয়ার মাইনাস 4x dx। তারপরে আমরা ইন্টিগ্রেশন টুকু কমপ্লিট করব। কত হয় দেখো, ই টু দ্য পাওয়ার মাইনাস 6x dx। সো ই টু দ্য পাওয়ার মাইনাস 6x বাই মাইনাস 6 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। তাহলে আমরা পাচ্ছি জেড ইকুয়ালস টু মাইনাস 1/6 ই টু দ্য পাওয়ার মাইনাস 2x প্লাস c ই টু দ্য পাওয়ার 4x। ওই ই টু দ্য পাওয়ার মাইনাস 4x দ্বারা ভাগ করে দিয়েছি, ভাগ করে দিলে একটু যোগ বিয়োগ করলে এমনটা আসে। আর জেটের মানটা বসিয়ে দিতে হবে। আর জেট সমান কি ছিল? 2/y² ধরেছিলাম। 2/y² ইকুয়ালস টু মাইনাস 1/6 ই টু দ্য পাওয়ার মাইনাস 2x প্লাস c ই টু দ্য পাওয়ার 4x, which is the required general solution of our problem. মূলত এখানে দেখানো হয়েছে কিভাবে বার্নৌলিজ ইকুয়েশনকে রিডিউস করে ফার্স্ট অর্ডার লিনিয়ারে ট্রান্সফার করতে হয়, দেন সলিউশন। সো আমাদের এই টাইপের প্রবলেমসগুলি আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সলিউশন মেকানিজমটা মেমোরাইজ করতে হবে। ঠিক আছে, তুমি যখন মেমোরাইজেশনে ক্লিয়ার হয়ে যাবে তখন দেখবে অঙ্কগুলি কোনটার পর কোনটা হবে তোমার মাথায় কাজ করবে। অনেকের প্রশ্ন, স্যার অঙ্কটা দেখে আপনি কিভাবে বুঝলেন যে এটা এইভাবে হবে? এটা প্রায় সময় স্টুডেন্টরা প্রশ্ন করে থাকে। তার উত্তরে বলা হচ্ছে যে প্রত্যেক মেথড এর সলিউশন প্যাটার্ন আমি কিন্তু ডিসকাস করেছি যে এইটার পর ওইটা করতে হবে। ওই প্যাটার্নগুলি তুমি যদি মেমোরাইজ করতে পারো তাহলে তোমার জিনিসটা আসবে, অন্যথায় কিন্তু অঙ্কটা দেখে কি করবে এটা বোঝা যাবে না। আচ্ছা, আমরা আজকে মূলত আমরা পড়ব, পরে আরেকটা টপিক আছে, সেই টপিকটা হলো ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার ফোর্থ মেথড। ওই ফোর্থ মেথড আমরা আজকে আলোচনা করব। That is topic is exact differential equations. So here is a definition of exact differential equation. ডেফিনিশনটা আমাদের মুখস্থ করতে হবে। দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, a differential equation of the form, a differential equation of the form m dx plus n dy, m dx plus n dy equals to 0.
দ্যাট ইজ এম এবং এন আর দ্য ফাংশনস অফ এক্স ওয়াই। আমি আবার বলছি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়ালস টু 0। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হবে যদি এবং কেবল যদি এই শর্তটা সত্য হয়। শর্তটা কি? del m by del y is equals to del n by del x. What is m? m is the coefficient of dx. dx এর সাথে যে থাকবে তাকে m বলা হয়, আর dy এর সাথে যে থাকবে তাকে n বলা হয়। আর del y of m means m কে y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করা। Similarly, del x of n means n কে x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করা। সো এই শর্তটা যদি মানে তাহলে এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলা হবে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এবার এতক্ষণ কি কথা বললাম? আমাদের কিন্তু বোর্ডের পড়াটাই বেশি। বলেছি যে exact differential equation, a differential equation of the form m dx plus n dy is equals to 0। এটাকে এইভাবেও লেখা যাইতে পারে m plus n ddx of y equals to 0। এটা যে কথা, এটা সেম কথা। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট হবে যদি কেবলমাত্র একটি শর্ত স্যাটিসফাই করে। ওই শর্তটা কি? ওই শর্তটা হলো del y of m is equals to del x of n। m এবং n these are the functions of x and y। এই m এবং n এর মধ্যে x এবং y এর ফাংশন। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হবে যদি এই শর্তটা স্যাটিসফাই করে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এই ফরম্যাটেও থাকতে পারে, এই ফরম্যাটেও থাকতে পারে, একই জিনিস। চলো আমরা এই এক্সাম্পলের মাধ্যমে ডেফিনিশনটা আবারও বোঝার চেষ্টা করি। একটা এক্সাম্পল নিলাম, সে 2x minus 3y plus 5 dx plus 2y minus 3x dy equals to 0। দেখো, it is a differential equation m dx plus n dy equals to 0। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই ফাংশনটাকে বলা হচ্ছে m, because this is the coefficient of dx। মনে রাখতে হবে dx এর কোএফিসিয়েন্ট হলো m, আর এটা হলো সাপোজ n। হয় because the coefficient of dy। ওকে, সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি এক্সাক্ট না এক্সাক্ট নয়, কোনটা? তাহলে এই শর্তটা মানতে হবে। এখন চলো আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করি। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ যদি করি, del y of m কত হবে? m এর মান কত? 2x minus 3y plus 5। আচ্ছা, বলো নির্বাচিতা রহমান, এর রেজাল্ট কত হবে? del y of this। স্যার -3। হুম, -3। ভেরি গুড, ভেরি গুড। আমরা বুঝতে পেরেছি যে ক্যালকুলাস 2 আমাদের মনে আছে। del m of y এর মান পেয়েছি -3। আবার যদি আমরা del x of n বের করি, কত হয়? del x of n 2y minus 3x। আচ্ছা, সুজন বলো তো দেখি, অথবা বাকি বিল্লা, এই মানটা কত হবে? স্যার -3। -3।
তার মানে আমরা দেখতে পাচ্ছি ডেল ডেল ওয়াই অফ এম এর মান যত, ডেল ডেল এক্স অফ এন এর মান সেম। তার মানে বলতে পারি যে ইকুয়েশন 1 ইজ এন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? বলা যাবে না? যেহেতু ডেফিনিশনে বলেছি যে এই ইকুয়েশনটা এক্সাক্ট হবে যদি এই শর্তটা মানে, তাহলে আমরা এমন একটা ইকুয়েশন নিয়েছি যে ইকুয়েশনটা এই শর্তটা মানে। মূলত আমি ওইভাবেই কিন্তু নিয়েছি তোমাদের বোঝানোর জন্য। এখন আমরা পেয়ে গেলাম একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন যা এই শর্তটা মানে। অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার শর্তটা যদি না মানে, তাহলে না মানলে আরেক মেথড, অর্থাৎ না মানলে নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, না মানলেও আমরা সলভ করব, শর্তটা মানলেও সলভ করব। আমরা কিন্তু ফার্স্ট অর্ডার লিনিয়ারও সলভ করেছি, তার এক্সটেনশন মোড বার্নৌলি সলভ করেছি। আমরা হোমোজিনিয়াস সলভ করেছি, হোমোজিনিয়াস না হলে রেশিও টেস্ট করে দুই পদ্ধতিতে সলভ করেছি। আমাদের সলিউশন সিস্টেমগুলি ব্রেনে সেট করে ফেললে যে কোনো প্রবলেম তুমি চেষ্টা করতে পারবে এবং সমাধান করতে পারবে। সো আমরা বুঝতে পেরেছি যে ইকুয়েশন ইজ এন এক্সাক্ট। সো এই কথাটা এইভাবে লিখতে পারো যে সিন্স del del y of m is equals to del del n of x, sorry, del del x of n equals to -3, then equation 1 is an exact. ওকে, আমরা এই 1 নাম্বার সমীকরণটা এক্সাক্ট, এটা আমরা টেস্ট করেছি, প্রুফ করেছি। ভেরি গুড। তো এখন বাকি আছে কি? সলিউশন করা। আমাদের তো এটা সলভ করতে হবে। এতক্ষণ তো শুধু টেস্ট করে দেখালাম যে এক্সাক্ট হয়েছে, এখন সলভ করা লাগবে না? জি, সলভ করতে হলে স্লাইডে 3টি কথা বলেছি, আমি স্লাইডটা আবার দেখাবো। এখন আমি অঙ্কটার মাধ্যমে দেখালে সবচেয়ে সহজে মনে থাকে আশা করি। সলিউশনের 3টা স্টেপ। 1 নাম্বার স্টেপ হলো, আমি একটু লিখে দিচ্ছি, দেখো, ইন্টিগ্রেট এম। এই এম ছিল এটা, এই এম কে ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু এক্স। কিপিং ওয়াই এজ এ কনস্ট্যান্ট। এটা আমাদের মনে রাখতে হবে যে কাকে ইন্টিগ্রেট করব বলেছি? এম কে ইন্টিগ্রেট করব। এই এম কে আমরা ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু এক্স, কিপিং ওয়াই এজ এ কনস্ট্যান্ট। এই কাজটুকু এখন আমরা করি, দেখো কত হয়। ইন্টিগ্রেশন 2x minus 3y plus 5 dx. This is not a ordinary integration. এই ইন্টিগ্রেশনটা কিন্তু অর্ডিনারি ইন্টিগ্রেশন না, স্পেশাল ইন্টিগ্রেশন। আর ইন্টিগ্রেশনের ডিরেকশনটা আমরা উপরে প্রথমে বলেছি যে ইন্টিগ্রেট এম উইথ রেসপেক্ট টু এক্স, কিপিং ওয়াই অ্যাজ এ কনস্ট্যান্ট। এখন এই যে দেখো, এক্স এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করব, বাট ওয়াই ইজ এ কনস্ট্যান্ট, এই ওয়াই কে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করব। তাহলে 2x এর ইন্টিগ্রেশন কত হয়? ইন্টিগ্রেশন অফ 2x dx কত হয়? হ্যাঁ, রেদওয়ান অর্ক। x স্কয়ার ভাগ 2। x স্কয়ার ভাগ 2, 2 2 কাটা যাবে, শুধু x স্কয়ার থাকবে। 2x এর ইন্টিগ্রেশন। আর এখানে দেখো -3y হলো কনস্ট্যান্ট, কারণ আমি বলেছি কিপিং y এজ এ কনস্ট্যান্ট, কথাটা বলেছি। অতএব এই -3y অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট। তাহলে সেকেন্ড টার্মে আছে কি ইন্টিগ্রেশন অফ dx আছে না? এই ইন্টিগ্রেশন অফ dx টা তো রয়ে গেছে, কনস্ট্যান্ট থাকুক, বাট ইন্টিগ্রেশন অফ dx এর রেজাল্ট কত? ইন্টিগ্রেশন অফ dx এর রেজাল্ট কত? 3yx। ইন্টিগ্রেশন অফ dx এর রেজাল্ট কত?
এক্স 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 আর সাথে আছে -3x, তাহলে সরি -3y, তাহলে হবে 3y(x) হবে। -3xy। কোথা থেকে x এসেছে? ওই যে ইন্টিগ্রেশন অফ dx। আবার আসো, ইন্টিগ্রেশন অফ 5dx রেজাল্ট কত? 5x তার মানে দেখো, প্রথমটা পিওরলি ইন্টিগ্রেট হয়েছে, ইন্টিগ্রেশন অফ 2x x², ভেরি গুড। দ্বিতীয়টা কিন্তু পিওরলি হয়নি, এই ফর্মুলা মেনে হয়েছে, কিপিং y এজ এ কনস্ট্যান্ট। সো -3y রেখে দিয়েছি, আর ইন্টিগ্রেশন অফ dx রেজাল্ট x। আর তৃতীয়টা হলো ইন্টিগ্রেশন অফ 5dx রেজাল্ট 5x। এইভাবে আমরা প্রথম স্টেপটা সম্পন্ন করলাম। বুঝতে পেরেছো? এবার আসো দ্বিতীয় স্টেপ। আমি দ্বিতীয় স্টেপটা উপরে লিখছি। স্টেপ 2। হ্যাঁ, স্টেপ 2 হলো n এ যে ফাংশনটা আছে, এই ফাংশনের মধ্যে সার্চিং করে দেখব কয়টি টার্ম আছে। আচ্ছা, এই মুহূর্তে কয়টা টার্ম আছে বলো তো? n এর মধ্যে কয়টি টার্ম আছে? দিস ইজ n। দুইটি টার্ম আছে। প্রথম টার্ম হলো 2y, পরের টার্মটি হলো -3x। এই দুটি টার্মের মধ্যে x মুক্ত টার্ম আছে কয়টি? x ফ্রি টার্ম কয়টি আছে? x মুক্ত টার্ম একটি, সেটা হলো 2y। 2y এর মধ্যে কোনো x নাই, রাইট? জি স্যার। আর -3x এই টার্মটা x যুক্ত, অর্থাৎ n এর মধ্যে থেকে x মুক্ত টার্ম খুঁজে বের করতে হবে। ওই টার্মটাকে ইন্টিগ্রেট করতে হবে y এর সাপেক্ষে। তাহলে কথাটা এইভাবে লেখা যায় যে in n equals to say 2y - 3x, the x free term is what? 2y। এই 2y কে ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু x। ইন্টিগ্রেট that term with respect to y। তাহলে প্রথমে আমরা n লিখে নিয়ে দেখলাম এখানে x মুক্ত টার্ম কয়টি আছে। আমরা পেয়েছি x মুক্ত টার্ম আছে একটি, 2y। সেই 2y কে আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব। দ্যাট ইজ ইন্টিগ্রেট দ্যাট টার্ম। দ্যাট টার্ম মিন্স দিস 2y with respect to, আচ্ছা, with respect to y। তাহলে সো ইন্টিগ্রেশন অফ 2y dy এর রেজাল্ট হচ্ছে y স্কয়ার। তাহলে প্রথম স্টেপটা কি ছিল? প্রথম স্টেপটি ছিল ইন্টিগ্রেট m উইথ রেসপেক্ট টু x, কিপিং y অ্যাজ এ কনস্ট্যান্ট। আর দ্বিতীয় স্টেপটা কি ছিল? যে ইন n দ্য x ফ্রি টার্ম ইজ দ্যাট, অর্থাৎ আমরা x ফ্রি টার্মটা খুঁজে বের করব n এর মধ্য থেকে, আর সেইটাকে আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব। প্রশ্ন থাকতে পারে, যদি x ফ্রি টার্ম না থাকে? না থাকলে নাই, না থাকলে আসবে 0, কিছুই তো নাই। যদি থাকে তাকে আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব, আর না থাকলে x ফ্রি টার্ম নাই, সো রেজাল্ট আসবে 0। এতক্ষণ আমরা দুইটা স্টেপ করেছি। আর তৃতীয় স্টেপটা হলো খুবই সহজ। প্রথম স্টেপে যে রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টটুকু লিখব, আর প্লাস দ্বিতীয় স্টেপে যে রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টটুকু লিখব, equals to a integrating constant. This is the third step. That is third stepটা very simple, সেটা কি? রেজাল্ট গুলিকে কম্বাইন করা। That is step 3. The solution is step 1, that is step 1 plus step 2 is equals to C। 1 নাম্বার স্টেপের রেজাল্ট প্লাস 2 নাম্বার স্টেপের রেজাল্ট সমান
ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। তাহলে কত আসে? 1 নাম্বার স্টেপের আমরা কি পেয়েছিলাম? অর x স্কয়ার মাইনাস 3xy প্লাস 5x, আর 2 নাম্বার স্টেপ থেকে পেয়েছি y স্কয়ার is equals to c, which is the required general solution. আমাদের অঙ্কে কোনো কন্ডিশন ছিল না, তাই যে সমাধানটা পেয়েছি এই সমাধানটাকে বলা হচ্ছে জেনারেল সলিউশন। আশা করি একটি উদাহরণের মাধ্যমে আমরা বোঝাতে পেরেছি যে হোয়াট ইজ এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্ড হোয়াট আর দ্য প্রসিডিউরস অফ সলিউশন প্রসিডিউর অফ এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। চলো আমরা এই টাইপের অঙ্কগুলি কিছু স্লাইড ঘুরে আসি, তারপরে আমরা আবারও করব। তোমরা সম্ভবত স্লাইডটি দেখতে পাচ্ছ, রাইট? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, দেখো প্রশ্নটা হলো এক্সাম্পল 1, প্রশ্নের কন্টেন্ট হলো সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন দিস। এখন আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কিছুক্ষণ আগে যে এক্সাক্টের রুল পড়েছি সেই রুলে করতে পারবো। আবার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা হোমোজিনিয়াসেও করতে পারবো। স্যার কিভাবে হোমোজিনিয়াস হবে এটা বুঝলেন কিভাবে? কারণ আমরা হোমোজিনিয়াসের যে ফর্মুলাটা শিখেছিলাম সেই ফর্মুলাটা ছিল এরকম, ddx অফ y ইজ ইকুয়ালস টু m বাই n, মনে আছে? f অফ x ডিভাইডেড বাই g অফ x, এবং f অফ x এবং g অফ x এর সবগুলি টার্মস যদি সেম অর্ডারের হয় তাহলে হোমোজিনিয়াস। যদি পড়ে থাকো তাহলে বুঝবে যারা মুখস্থ করেছো। আর এখানে যে কয়টি টার্ম আছে সবগুলির পাওয়ারই সেম, অর্থাৎ 4, এদের যোগ করলে 4, এদের যোগ করলে 4, এটাও 4 4 4, অর্থাৎ এই অঙ্কটা আমরা হোমোজিনিয়াস মেথডেও সলভ করতে পারবো। আমরা পরীক্ষায় অনেক সময় 2 মেথডের কথাই উল্লেখ করি যে এইটাতে করো অথবা ওইটাতে করো। তাহলে আমরা এখন কিন্তু হোমোজিনিয়াসে এই প্রবলেমটা সলভ করছি না, আমরা এটা এক্সাক্ট মেথডে সলভ করছি। সো এক্সাক্টের যে মেইন প্যাটার্ন, সেই প্যাটার্নটা কি? এক্সাক্টের মেইন প্যাটার্নটা হলো যে প্রথমে m এবং n আইডেন্টিফাই করতে হবে। তা আমরা জানি দ্য কোএফিসিয়েন্ট অফ dx, dx এর কোএফিসিয়েন্ট যে থাকবে তাকে কি বলা হয়? m, দ্যাট ইজ এই ফাংশনটা হবে m, এখানে আমি উল্লেখ করেছি। অনুরূপভাবে কোএফিসিয়েন্ট অফ dy, dy এর কোএফিসিয়েন্ট যে থাকবে সে হবে n। mn কে আমরা বুঝতে পেরেছি? জি স্যার। বাকি সবাই? হ্যাঁ, আমাদের mn অবশ্যই বুঝতে হবে যে কোএফিসিয়েন্ট অফ dx কে m বলে এবং কোএফিসিয়েন্ট অফ dy কে n বলে। এখন আমাদের টেস্টিফাই করতে হবে, দ্যাট ইজ ইট এক্সাক্ট অর নট। তাহলে এক্সাক্টের জন্য m কে y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। এই রেজাল্টগুলি কি বুঝো কিনা সেটা দেখতে হবে। del del y of m equals to 6x square y minus 6xy square, এটা কিভাবে হলো কোনো একজন কি বলতে পারবে? কাজী জিহাদ মাহমুদ, তাজ, সোহানুর রহমান, রহিম বাদশাহ, আহসান হাবিব, এনিবডি? আমার প্রশ্নটা কি ছিল? ডেল ডেল ওয়াই অফ এম, এই ডেল ডেল ওয়াই অফ এম
এই মানটা কিভাবে 6x² মাইনাস 6xy² হলো? স্যার ইন্টিগ্রেশন স্যার এটা ওই m কে স্যার ইন্টিগ্রেশন করা হয়েছে ইন্টিগ্রেশন করা হয়েছে, ইন্টিগ্রেশন। দ্যাট মিন্স ডেল ডেল y অফ m, এটা কি ইন্টিগ্রেশন না ডিফারেন্সিয়েশন? স্যার এটা তো কনসিডার করছে মনে নাই স্যার এনিবডি? ডিফারেন্সিয়েশন করে আসছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তো বুঝতে পারলাম পার্শিয়াল। তাহলে এটা 6 হলো কেন, এটা 10 হয়নি কেন? স্যার y সাপেক্ষে করতে স্যার x তো কনস্ট্যান্ট। y কিউ ভাগ তাহলে x কনস্ট্যান্ট। এনিবডি? হ্যাঁ, অমিত সরকার। কোশ্চেনটা কি স্যার? হ্যালো জি, স্যার 2n স্কয়ার যে সূত্র ছিল এটাই মনে পড়ছে। আপনার কোশ্চেনটা কি স্যার? ও প্রশ্ন বুঝতে পারোনি? প্রশ্নটি ছিল ডেল ডেল y অফ m সমান এত, এটা কিভাবে আসছে? স্যার এটা পার্শিয়ালি রিপিট করছেন ওয়াই সাপেক্ষে। হ্যাঁ, ওয়াই y সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছেন। সে তো বুঝতে পারলাম y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে এই রেজাল্টটা কেন আসছে, এটা 6 কেন স্যার, হলো? ও আচ্ছা আচ্ছা, আপনার 6x স্যার স্যার, x স্কয়ার কনস্ট্যান্ট y স্কয়ার আছে ওই জন্য আপনি যদি 6 ওয়াই সাপেক্ষে করেন তাহলে x আপনার স্কয়ার হইবো y 3 মাইনাস তারপর আচ্ছা, পরেরটা স্যার। বুঝিনি, আবার বলো। তাহলে স্যার, এই first এ 5 শুধু 5x x হ্যাঁ, আছে, y স্কয়ার y নাই, সেজন্য স্যার এটা করা যাবে না। কনস্ট্যান্ট হিসেবে বিটি দেব এটা। জি স্যার এটা 5 করা যাবে না। f4 x টু দি পাওয়ার 4 এটা কনস্ট্যান্ট হিসেবে বিটি দেব, আর y হইছে এখানে Y আপনি স্কয়ার চলক হচ্ছে- হিসেবে আচ্ছা বিটি আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি তোমাদেরকে সারাই মনে হয় চলে যাচ্ছিলাম, এবার তোমাদেরকে নিয়ে আসি। শুধু চলে গেলে হবে না, তোমাদের এর সাথে থাকতে হবে, তাই তো? জি, আমাদের প্রবলেমটাতে m ইকুয়ালস টু ছিল 5x টু দ্য পাওয়ার 4 প্লাস 3x² y² মাইনাস 2x y কিউব, আর n ছিল কত? 2x³ y মাইনাস 3x² y² মাইনাস 5y টু দ্য পাওয়ার 4। এইটা ছিল আমাদের অঙ্কটার m। আচ্ছা, আমরা বের করব ডেল ডেল y অফ m। দ্যাট মিন্স ডেল ডেল y অফ m, m এর মানটা বসিয়ে দেই 5x টু দ্য পাওয়ার 4 প্লাস 3x² y² মাইনাস 2x y কিউব। এবার দেখো পার্শিয়াল ডেরিভেটিভ, এটাই জানতে চেয়েছিলাম যে পার্শিয়াল ডেরিভেটিভ তো অবশ্যই। তাহলে এই x কনস্ট্যান্ট কেন, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো, তাই এই পুরো রেজাল্ট আসবে 0 প্লাস 3 তো কনস্ট্যান্ট, x² ও কনস্ট্যান্ট, কারণ y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো, তাহলে হবে y² এর ডিফারেন্সিয়েশন 2y। তাহলে 2 আর 3 হয় 6x² y। এটাই জানতে চেয়েছিলাম, একজনও কিন্তু বুঝতে পারোনি যে কিভাবে হবে। মাইনাস, এবার যেহেতু y এর সাপেক্ষে, সো 2x কনস্ট্যান্ট আর y কিউবের ডিফারেন্সিয়েশন 3y², তাহলে হবে 6xy²। এইভাবেই যোগ বিয়োগ করে ডেল ডেল y অফ m এর মান পেয়েছি। অনুরূপভাবে তুমি যদি ডেল ডেল x অফ n বের করো, অর্থাৎ এটাকে যদি x এর সাপেক্ষে করো, তাহলে এটাও কিন্তু 6x² মাইনাস এটা 6xy² আসবে, এটা 0 আসবে, ওইটা লিখলাম না। এইভাবেই আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দুটি করলাম। এখন দুটার মান কি সমান? কি মনে হয়? জি স্যার সমান। দুটির মান সমান, তাহলে সমান হলে আমরা বলতে পারি গিভেন ইকুয়েশন এক্সাক্ট। এক্সাক্ট ইকুয়েশন। আচ্ছা ফাইন, আমরা টেস্ট করে পেলাম এক্সাক্ট। তাহলে সলিউশন স্টেপস গুলি আলোচনা করতে হবে। সলিউশন স্টেপস তিনটার কথা বলেছি। 1 নাম্বার, এই m কে ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু x, কিপিং y এজ এ কনস্ট্যান্ট। সো এই কাজটা কিভাবে করব? আমার কোশ্চেন স্যার, হ্যাঁ, কথা বুঝিনি, আবার বলো। স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার আপনি এটা আপনি মানে এই সলিউশনের ক্ষেত্রে কেন স্যার পার্শিয়াল ডেরিভেটিভ আনতেছেন? সলিউশনের ক্ষেত্রে কি করতেছি? মানে পার্শিয়াল ডেরিভেটিভটা কেন আপনি মানে আই মিন ওই ডেল
ও, হ্যাঁ মানে হ্যাঁ যে কোনো হ্যাঁ হ্যাঁ দুইটা সেম বুঝতে হইতে পেরেছি। কিন্তু আপনি কেন এটা তোমার আনতেছেন? কোশ্চেন হলো আমি কেন ডেল ডেল ওয়াই এই কাজগুলি করেছি, তাই তো? এই কাজটা কেন করলাম, মানে এটা করলাম কেন, এটা করলাম কেন, তাই না? জি স্যার, জি স্যার, রাইট। প্রশ্ন ঠিক আছে। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে এটা কেন করেছি? এনিবডি? বন্ধুর উত্তরটা তোমরা দিতে পারবে? এই কেন শুরুতে তো ছিল, প্রায় অনেকজনই ছিল, আমি না বলেছি যে এই যে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু 0, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটি এক্সাক্ট হবে যদি এই শর্তটা হয়। এটা বলিনি আজকে? জি স্যার, জি স্যার, শুরু থেকে বলেছি বলছিলেন। তো, এটা ডেফিনিশন যে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে, যদি এই শর্তটা মানে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই সমান 0, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এই শর্ত মানে তাহলে তাকে এক্সাক্ট বলে। কিছুক্ষণ আগে কিন্তু বলেছি। অতএব আমাদের মনোযোগ দিয়ে একেবারে নীরব হয়ে শুনতে হবে কথাগুলি। এই জন্যই কিন্তু শুরুতে এই টেস্টটা করা হয়। তোমার কোশ্চেনের অ্যান্সার পেয়েছো কিনা? জি স্যার, আমি হ্যাঁ। প্রথম ক্লাসে ছিলাম না। কেন করা হয় এবার বলো? কারণ এটা ডেফিনিশন। আমি স্লাইডের শুরুতেও কিন্তু কথাটা বলে এসেছি। আমি যদি স্লাইডটাও দেখাই, যেহেতু লেখাটা তো মুছে ফেলছি, স্লাইড তো আছে, দেখো স্লাইডের শুরুতেও কিন্তু আমি এই কথাটা বলে আসছি যে এই যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা নিয়ে বলেছি না? হ্যাঁ, আমার তো মনে হয় আমি বলেছিলাম যে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়ালস টু 0, এই সমীকরণটাকে এক্সাক্ট বলা হবে যদি এই শর্তটা স্যাটিসফাই করে। তাহলে এই শর্তটা তো ডেফিনিশনেই আছে, এই জন্যই আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি। এখন কি বুঝতে পেরেছি? কোনো সাউন্ড নাই, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, বোঝা গেছে। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আবার যদি কিছুক্ষণ পরে প্রশ্ন করো, স্যার এই 3টে স্টেপ কেন করলেন, অন্যভাবে করা যায় না? তার উত্তরটাও দিয়ে নেই। এই এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশনের এই 3টে স্টেপ আছে। 1 নাম্বার স্টেপ কি বলেছি? 1 নাম্বার স্টেপ হলো ইন্টিগ্রেট করব এম কে উইথ রেসপেক্ট টু এক্স, কিপিং ওয়াই এজ এ কনস্ট্যান্ট। এটা হলো 1 নাম্বার স্টেপ। আর 2 নাম্বার স্টেপ কি? স্টেপ 2 হলো, দেখো যে ইন্টিগ্রেট উইথ রেসপেক্ট টু ওয়াই, ওয়াই কে সরি ইন্টিগ্রেট উইথ রেসপেক্ট টু ওয়াই, ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব কাকে? অনলি দোজ টার্মস অফ এন, এন এর সেই সমস্ত পদকে হুইচ ডু নট কন্টেইন এক্স, যাদের মধ্যে এক্স নাই। কথা কি বোঝা যাচ্ছে? কেউ কি শুনতে পাচ্ছ? আমি কিন্তু স্যার, জি স্যার। বলেছিলাম কিছুক্ষণ আগে যে ইন্টিগ্রেট ইন এন দা এক্স ফ্রি টার্ম খুঁজে বের করেছি, ওই এক্স মুক্ত টার্মকে আমরা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করেছি। আর এখানে বলতেছে ইন্টিগ্রেট করব ওয়াই এর সাপেক্ষে কাকে? সেই সমস্ত টার্মকে যাদের মধ্যে এক্স নাই। কথা কি এক কিনা? একই কথা, একটু ঘুরিয়ে পেঁচিয়ে লেখা হয়েছে, এটা বইয়ের লেখা আর আমি এটাকে নিজের ভাষায় লিখে দিয়েছিলাম। আর 3 নাম্বার স্টেপটা তো আগের মতোই, যে 1 নাম্বারের রেজাল্ট প্লাস 2 নাম্বারের রেজাল্ট সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। এই হলো 3টে স্টেপ। অতএব আমাদের এই 3টে স্টেপ ফলো করেই কিন্তু ক্যালকুলেশন করতে হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করেছিলাম, কারণ এটা ডেফিনিশনের অংশ। তারপরে দেখো এখানে সংক্ষিপ্তভাবেও করা যায়, তবে আমরা শুরুতে সংক্ষিপ্তভাবে করব না। আমরা একটি প্রবলেম কিন্তু বোর্ডে করে দিয়েছিলাম, আর একটি অঙ্ক এখানে, এই যে এম কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব এবং কিপিং ওয়াই এজ এ কনস্ট্যান্ট,
কথাটা আগে লিখে আসতে হবে। আর দ্বিতীয় স্টেপ হলো কি, এক্স মুক্ত টার্ম যদি থাকে n এর মধ্যে, তাকে আমরা ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু ওয়াই। আর তৃতীয় স্টেপ কি, স্টেপ হলো প্রথম স্টেপের রেজাল্ট প্লাস দ্বিতীয় স্টেপের রেজাল্ট ইকুয়ালস টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্সি। তিনটা স্টেপ একসাথেই কিন্তু করা যায়। আচ্ছা, আমরা বোর্ড থেকে কি বুঝতে পারি যে n এর মধ্যে এক্স মুক্ত টার্ম আছে কয়টি? স্যার একটি স্যার একটা আছে। কি কি? -5y⁴। ভেরি গুড। এক্স মুক্ত টার্ম আছে একটি, এটাতে এক্স যুক্ত, এটাও এক্স যুক্ত। সো এটাকে ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু ওয়াই, আর প্রথম ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু এক্স। যখন এক্স এর ইন্টিগ্রেট করব তখন কিন্তু ওয়াই কনস্ট্যান্ট, আর ওয়াই কনস্ট্যান্ট মানে কি, সহজ ভাষায় আমি বলি, ওই ওয়াই এর ফাংশনকে তুমি প্যাকেট করে রাখবা, একটা আবরণ দিয়ে রাখবা, যে এই ওয়াই এর টার্মটা নাই মনে করবা, এটা নাই। একইভাবে এই টার্মগুলি নাই, এগুলি আমরা রিড করব না যেহেতু কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রেট যদি এম এর সাপেক্ষে করি আমরা, তাহলে এই যে এই রেজাল্টটা কত আসে, 5x⁴, দ্যাট ইজ x x⁵ হ্যাঁ x⁵ x⁵, আর এটা কিন্তু নাই 3x², তাহলে হবে x³ আর y² y² রেখে দিব। এবার 2x, এটা হবে x² আর y³ থাকবে। এভাবেই কিন্তু আমরা ইন্টিগ্রেশনটা করেছি। আর হলো -5y⁴ dy, এটা রেজাল্ট আসছে -y⁴। এখন এই রেজাল্ট প্লাস দ্বিতীয় রেজাল্ট সমান c, দ্যাট ইজ দ্য সলিউশন। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে এক্সাক্ট ইকুয়েশন সলভ করতে হয়। চলো আমরা স্লাইডের কিছু অঙ্ক আমরা দেখে আসি। Another problem, example 2, m dx plus n dy। আমরা কিন্তু এটা পার্শিয়াল ডেরিভেটিভ করে দেখতে পেয়েছি, উভয় ক্ষেত্রে সেম রেজাল্ট এসেছে। দ্যাট ইজ ডেল ডেল ওয়াই অফ এম এর মান যত, ডেল ডেল এক্স অফ এন এর মান তত, সেম এসেছে। এখন পার্শিয়াল ডেরিভেটিভটা আমাদের করতে হবে বা জানতে হবে। তাহলে আমরা বলতে পারি ইয়েস এক্সাক্ট। আর এক্সাক্ট হলে কি সলভ করতে হবে তিনটা স্টেপ ফলো করে। তাহলে আমরা তিনটা স্টেপ ফলো করেছি একসাথে। এটা স্যার হলো যদি এক্সাক্ট না হয় সেক্ষেত্রে কি স্যার আপনার সলভ করার অন্য প্রসেস নাকি স্যার? হ্যাঁ, এক্সাক্ট না হলে অন্য প্রসেস, সেটাও শিখাবো। তাহলে একসাথে কিন্তু আমরা তিনটা স্টেপ আলোচনা করেছি। এক নাম্বার স্টেপ কি, এম কে ইন্টিগ্রেট করেছি উইথ রেসপেক্ট টু এক্স, কিপিং ওয়াই অ্যাজ এ কনস্ট্যান্ট। আর দুই নাম্বার স্টেপ কি, এন এর সেই সমস্ত টার্মকে ইন্টিগ্রেট করেছি যাদের মধ্যে এক্স নাই, কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। আর দুইটার রেজাল্ট সমান সি। আমরা এইভাবেও কিন্তু ভেঙে ভেঙে লিখতে পারবো। তারপর ইন্টিগ্রেশন করতে গিয়ে আরো ভেঙে ভেঙে তোমাদের সাবস্টিটিউট করে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র করে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তোমরা এগুলি বুঝবে, লিখবে, শিখবে, হোয়াটসঅ্যাপে শেয়ার করবে। তুমি যদি মনে করো স্যার আপনার পড়াটা তো বোঝা যাচ্ছে আর আপনি তো অনেক সুন্দর করে 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 অঙ্কগুলি দিয়েছেন, তো ওকে, ফাইনালি মিড টার্ম পরীক্ষার সময় যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা কোন অঙ্কের মতো, সেই অঙ্কটার একটু প্র্যাকটিস করেই ফাইনাল অঙ্কটা করে খাতাটা জমা দিয়ে দিব। এরকম একটা কনসেপ্ট তোমাদের অনেকের থাকতে পারে, দ্যাট ইজ এ রং ওয়ে। এইভাবে চিন্তা করলে তুমি পাস করবে কিন্তু জানতে পারবে না কিছু। দিস ইজ এ কন্টিনিউয়াস ইভালুয়েশন সিস্টেম। প্রতিদিনের প্রতিদিন জমা দিতে হবে, কাজ করতে হবে, হোমওয়ার্কস জমা দিতে হবে, এট দ্য সেম টাইম ক্লাস টেস্টেও ভালো করতে হবে, কন্টিনিউয়াসলি ক্লাসে রেসপন্স করতে হবে। তোমাদের তরফ থেকে সাউন্ড আসতেছে, ব্যাড সাউন্ড আসা মানে হলো ইউ আর নট এ গুড লিসেনার, ঠিক আছে? সো এরপরের যে 3 নাম্বার অঙ্কটা আছে একই রকম। সো এখানে তোমাকে অবশ্যই ক্যালকুলেশন করে খুঁজে বের করতে হবে যে কোনো প্রবলেম আছে কিনা অঙ্কটাতে। দেখো, দিস ইজ এম, কোএফিসিয়েন্ট অফ ডিএক্স,
দিস ইজ n কোএফিসিয়েন্ট অফ dy। এরপরে এক্স ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা m কে, করতে গিয়ে কোনো সমস্যা আছে কিনা, আর এক্স এর সাপেক্ষে করব n কে, যোগ বিয়োগ করে একই আসে কিনা, একই হলে এক্সাক্ট, আর না হলে নন এক্সাক্ট। আমরা অবশ্য নন এক্সাক্টও সলভ করার চেষ্টা করব। তারপরে সলিউশন প্রসেস আমরা দেখালাম যে কিভাবে কিভাবে করতে হয়। এখানে আমি আর কিছু বললাম না, তবে এই আগের পৃষ্ঠাটা খেয়াল করো। ইন n হাউ মেনি টার্মস হুইচ ডাজ নট হ্যাভ এনি ফাংশন অফ x। দেখো n এর মধ্যে কয়টা টার্ম আছে x মুক্ত? আচ্ছা, n এর মধ্যে টার্ম আছে কয়টি বলো? দুটো টার্ম স্যার। দুইটি টার্ম। হ্যাঁ, একটি টার্ম হলো এই e টু দা পাওয়ার x বাই y, রাইট? জি স্যার। আরেকটি এক্স মুক্ত টার্ম, কোনো টার্ম নেই স্যার। হ্যাঁ, x মুক্ত কয়টা টার্ম আছে? স্যার জিরোটা স্যার, এক্স Zero. মুক্ত নাই স্যার এখানে। হ্যাঁ, এই জন্য কিন্তু দেয়ার ইজ নো এক্স ফ্রি টার্ম। অতএব এখান থেকে আমাদের কিছু আর আসবে না। সেই ক্ষেত্রে দেখো আমরা কিভাবে লিখেছি, এইভাবেও তুমি লিখতে পারো। এক্স মুক্ত টার্ম না থাকলে জিরো দিয়ে দিতে পারো, 0 ইন্টু ডি ওয়াই, রেজাল্ট কিন্তু জিরোই আসবে। দ্যাট ইজ প্রথম ইন্টিগ্রেশনে যা রেজাল্ট, সেই রেজাল্টটাই আসবে। বুঝা গেল? জি স্যার। তোমাদের অবশ্যই অবশ্যই টাইম দিতে হবে। জিনিসগুলি যতই আমি মুখে বলি, হাতে কলমে না করলে তোমার আসবে না। একইভাবে অনেকগুলো এক্সাম্পল তোমাদের জন্য নিয়েছি আমি, এগুলি তোমরা নিজেরা প্র্যাকটিস করতে হবে। এবং এখান থেকে আমি কতগুলি এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজ গুলো থেকে একটা আমি করে দিতে চাচ্ছি। আচ্ছা, স্যার সবচেয়ে কঠিনটা করে দিন স্যার, দেখেন আপনাদের জন্য সবচেয়ে কঠিন। আসলে কঠিন বলতে কিছুই নাই, তুমি যদি বুঝতে পারো স্যার তোমার আপনার ইজি। আপনার কাছে যদি মনে হয় হ্যাঁ। এরকম যে আমি আবার বলছি, কঠিন বলতে কিছুই নাই। হ্যাঁ, তোমার জিনিসগুলি বুঝতে হবে, কারণ মনে রাখতে হবে ডেফিনিশন বা ইত্যাদি ইত্যাদি। আমি 7 নাম্বার অঙ্কটা একটু দেখাচ্ছি, প্রবলেম নাম্বার 7। আমি জানি না এখানে কোনো কঠিন অঙ্ক আছে কিনা, তবে তো আমি 7 নাম্বারটা দেখাচ্ছি, দেখো। আমাদের মাঝে মাঝে ইন্টিগ্রেশনে প্রবলেম হতে পারে, তবে পরীক্ষায় এমন কোনো অঙ্ক আসে না যে অঙ্কটার ইন্টিগ্রেশন তুমি পারবে না। আর যেহেতু দীর্ঘমেয়াদী পরীক্ষা হয়, অতএব যদি ইন্টিগ্রেশনের সমস্যা হয়, তুমি একেবারে খুব দ্রুত 2-1 মিনিটের মধ্যেই কিন্তু তোমার টিচারের সাথে যোগাযোগ করে ইন্টিগ্রেশনটা সলভ করে নিতে পারো। আমি সবসময় তোমাদের পক্ষে, তুমি পরীক্ষার কোনো একটা অঙ্ক যদি না পারো আর আমার কাছে সহযোগিতা চাও, আমি অবশ্যই তোমাকে সহযোগিতা করি, সেটা গ্রুপের মাধ্যমে করে থাকি। এতে করে হয় কি, তোমার শেখাটা হয়ে গেল, আমি বুঝতে পারলাম যে এই অঙ্কটা তুমি শিখতে চাচ্ছ। ঠিক আছে, এটা মনে করার কোনো কারণ নাই যে স্যারের কাছ থেকে নিয়ে পরীক্ষার খাতায় লিখে আমাকে স্যার নাম্বার দিবে। অবশ্যই নাম্বার বেশি দিব, অন্যদের চেয়ে বেশি দিব, কারণ তুমি জেনে লেখার চেষ্টা করছো, আরেকজন কপি করছে। সো কপি করা না জানার সমান। অতএব এই যে শুরুতে বলেছি, যারা জানে আর যারা জানে না এক নয়। তো 7 নাম্বার যে অঙ্কটা হলো x টু দা পাওয়ার 4 মাইনাস 2xy স্কয়ার প্লাস y টু দা পাওয়ার 4, সাথে আছে dx মাইনাস 2x স্কয়ার y মাইনাস 4xy কিউব প্লাস sin y dy সমান 0। বোর্ড কি দেখা যায়? ওকে, জি জি স্যার। স্যার। এবার m এর মান কত? m স্যার স্যার x to the power 4 minus 4 2xy square plus y to the power 4, আর n এর মান তো 2x মাইনাস স্কয়ার। 2x মাইনাস সহ আসবে। জি এই স্যার। জায়গায় অনেকেই ভুল করে। কেন মাইনাস সহ আসবে? কারণ আমরা শিখেছি m dx plus n dy equals to 0।
ফর্মুলাতে এটা প্লাস ছিল, অতএব আমাদের এটা প্লাস করে তারপরে মাইনাসটা নিয়ে আসতে হবে। দ্যাট ইজ n হলো -2 x² y প্লাস 4xy কিউব মাইনাস sin y। এখন আমরা ডেল ডেল y অফ m y এর সাপেক্ষে করলে কত হয়? -4xy প্লাস 4y কিউব, আর ডেল ডেল x অফ n x এর সাপেক্ষে করলে হয় -4xy প্লাস 4y কিউব। দেখো দুটি কি সমান কিনা? ইয়েস, জি দুটি স্যার, সমান। সমান তো এটা। হ্যাঁ, তাহলে আমরা লিখবো যে সিন্স del m by del y is equals to del n by del x equals to say -4xy plus 4y cube। তাহলে কি বলা যায়? Then equation 1 is an exact। ওকে, এবার এক্সাক্ট হলে আমরা জানি তিনটা স্টেপ করতে হয়। এক নাম্বার স্টেপ m কে ইন্টিগ্রেট করতে হয় উইথ রেসপেক্ট টু y, সরি উইথ রেসপেক্ট টু x কিপিং y এজ এ কনস্ট্যান্ট। আর দুই নাম্বার স্টেপ হলো n এর মধ্যে x মুক্ত টার্ম কয়টি আছে খুঁজে বের করতে হয়। এখানে কয়টি টার্ম আছে? স্যার এক্স মুক্ত স্যার একটা টার্ম আছে। একটি, মাইনাস সাইন y। ওই মাইনাস সাইন y কে ইন্টিগ্রেট করতে হবে উইথ রেসপেক্ট টু y, আর এই দুইটি কি কম্বাইন করে সলিউশন লিখতে হয়। তাহলে আমরা লিখতে পারি therefore the solution of 1 is, কত হয়? প্রথমে m, that is x to the power 4 minus 2 xy square plus y to the power 4 dx। নিচে ছোট করে লিখে নিব keeping y as a constant। এই হলো এক নাম্বার স্টেপ, প্লাস দুই নাম্বার স্টেপ n এর মধ্য থেকে x মুক্ত টার্ম আছে একটি, মাইনাস সাইন y dy। এই হলো দুই নাম্বার স্টেপ, সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্সি। তাহলে এক নাম্বার স্টেপ লিখে এই কথাটা লিখে দিতে হবে যে কিপিং y as a constant, প্লাস দিয়ে দুই নাম্বার স্টেপের নিয়মটা লিখে দিলাম যে x মুক্ত টার্ম যে কয়টা আছে বসাবো, না থাকলে 0 বসিয়ে দিব। মনে থাকবে? ইজ ইকুয়ালস টু c। তাহলে সমাধান করলে কি আসে? x to the power 5/5 minus x square y square plus ax y to the power 4 আর মাইনাস সাইন y ইন্টিগ্রেশন কি cos y is equals to c। এটাই হলো আমাদের জেনারেল সলিউশন। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। জি। জি স্যার। সো আমি যদি শেয়ারে তোমাদের এই স্লাইডটা দেখাই, স্লাইডটা দিয়ে দিব পিডিএফ করে, পিডিএফ করা হয়নি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে অঙ্কটার মেবি রেজাল্ট মিলে গেছে। 7 নম্বরের দেখো রেজাল্ট মিলে গেছে। অনুরূপভাবে যে কয়টি প্রবলেম আমরা কনসিডার করেছি সবগুলি রেজাল্টই মিলে যাবে। 11 নম্বর একটি অঙ্ক যার ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে। সো এই প্রবলেমটা আমরা হোমোজিনিয়াসও করেছিলাম। এই টাইপের প্রবলেম হোমোজিনিয়াস মেথডে করতে পারি এবং সেম রেজাল্ট আসবে। আবার সব অঙ্ক কিন্তু হোমোজিনিয়াসে হবে না, ঠিক আছে? 8 নাম্বার অঙ্কটা এতই সোজা যে মনে মনেও করা যায়। কেউ কি পারবে 8 নাম্বার অঙ্কটা এক্সাক্ট করতে? স্যার আপনি কি হোমোজেনিয়াস পদ্ধতি বলতেছেন নাকি স্যার? 8 নাকি এই নাম্বার, পদ্ধতিতে? 8 নাম্বার তো আর হোমোজিনিয়াসে হবে না। তোমাদের একটু পড়তে হবে। হোমোজিনিয়াসের সংজ্ঞাটা কিন্তু 8 নাম্বারকে সাপোর্ট করে না, ঠিক আছে? সো জি স্যার, এখানে রাইট রাইট স্যার। জি, আমাদের যে 4টা মেথড শিখেছি
এই 4টা মেথড একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। শোনো, আরেকটা গল্প বলি। আমরা হয়তোবা শহরে থাকি বা গ্রামে থাকি, অনেক সময় মাছ ধরতে যাই বর্ষার শেষে। তখন মাছ ধরার নিয়ম হলো, যদি গর্তে মাছ ধরতে যাই, যদি সেগুলি হয় শিং মাছ, এই আলতো করে ধরা যায় না। অর্থাৎ তুমি আস্তে করে লেজের মধ্যে ধরেছো, সে কিন্তু উল্টা তোমাকে একটা ফুটিয়ে দিবে কাঁটা দিয়ে। মানে ধরতে হবে, যা ধরবে খুব শক্ত করে ধরতে হবে, তাহলে এটা ছুটার কোনো সুযোগ নেই। ঠিক এই ইন্টিগ্রেশন এমন একটা জিনিস, দ্যাট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন। তুমি ধরবে টাইট করে, ডেফিনিশন, প্রসিডিং, এভরিথিং মাথায় নিয়ে তারপরে অঙ্ক করতে যাবে, দেখবে অঙ্ক পারতেছো। আর ভাষা দেখেছো, শুয়ে শুয়ে দেখেছো, মোবাইল থেকে দেখেছো, কোনোদিন লিখো নাই, ব্রেনে নাই, তুমি অঙ্ক পারবে না, তুমি অঙ্ক বুঝবে না, তোমার কাছে এগুলি কঠিন লাগবে। আরেকজন সে সব কিছু শিখে নিয়ে সবগুলি ব্রেনে সেট করে নিয়েছে। মেথডই তো 4টা পড়ালাম এখনো পর্যন্ত, ওই 4টা মেথড সে একটানে বলতে পারে, সে মুখস্থ করে ফেলছে। আধা পৃষ্ঠা বা 1 পৃষ্ঠায় 4টা মেথডের প্রসিডিং সে মুখস্থ করেছে। এখন যে কোনো একটা অঙ্ক দেখলে সে 4 মেথডের কোনটা দিয়ে হবে প্র্যাকটিস করতে পারে, দ্যাট ইজ থিঙ্কিং করতে পারে যে এই অঙ্কটা কিভাবে হতে পারে। ঠিক আছে? সো আমাদেরও ঠিক একইভাবে আমরা যদি এগুলি মনে রাখতে পারি, সব মিলিয়ে হয়তো বা 1 পৃষ্ঠা খানিক পড়া আছে মুখস্থ করার, তাহলে তোমার জিনিসগুলি সহজে ধরতে পারবে এবং সলিউশন করতে পারবে। আমি আজকে এক্সাক্টের আরেকটি ফর্মুলা আছে, দ্যাট ইজ তুমি একটা অঙ্ক পেয়েছো যে অঙ্কটা এক্সাক্ট নয়, নন এক্সাক্ট। আর নন এক্সাক্ট হলে কিভাবে সলভ করতে হয় তা আমরা আজকে শিখাবো না, কারণ একটু কঠিন, মাথায় কাজ করবে না। তবে আশা করি আগামী ক্লাসে তোমরা এই পর্যন্ত তো ভালোভাবে প্র্যাকটিস করবে। আর সম্ভবত গত ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে সিটি হবে। এখন আমি কিছুক্ষণ সিটির প্রশ্ন আলোচনা করতেছি। আমি চাই সবাই 10-এ 10 পাও। ইমরান আছো? ইমরান খান? জি স্যার আছি। পড়া কি বুঝতেছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তুমি কিন্তু সবগুলি অঙ্ক করে জমা দিবা, ঠিক আছে? আমি জানি তুমি ওকে। পারবে। হ্যাঁ, আর এই সবাইকে বলি, এখন ক্লাসে প্রায় 42 জন আছো। আমি সবার খাতা হয়তোবা দেখা সম্ভব হয় না, বেছে বেছে যাদের হাতের লেখাটাতে গুণগত মান ভালো, আমি হাতের লেখার সৌন্দর্যতা বলিনি, অর্থাৎ কোয়ালিটি আছে, এই টাইপের 2-একটা খাতা দেখে সার্টিফাইড করে দিব যে এই খাতাগুলি তোমরা ফলো করতে পারো। যেমন বাকি আছো, অনেক সময় ভালো ভালো অঙ্ক লিখে আমি দেখেছি নির্বাচিতা গত ক্লাসে জমা দিয়েছে, তোমার অঙ্কগুলি আমি কিছু দেখেছি কিন্তু ভুল আছে কিছু, তো সেই জন্যে আমি কমেন্টস করিনি। পরবর্তীতে তুমি আমার সাথে যোগাযোগ করলে আমি দেখিয়ে দিব যে এই জিনিসটা ভুল হয়েছে। সবারগুলি দেখার চেষ্টা করি, কিছু ভুল থাকবে, এটাই স্বাভাবিক, যেহেতু তোমরা স্টুডেন্ট, ভুল করবেই, না হয় শিখবে কোথায় থেকে। তাই আমি বলবো যে 2-1 জনের খাতাও যদি ভালো করে চেক করে বলে দিই যে এই খাতাটা তোমরা ফলো করো, তাহলে ও কিভাবে করেছে সেটা তোমরা সবাই ঠিক করে নিলে। আচ্ছা, আমি সিটির একটা প্রশ্ন দিলাম, দেখো সলভ করতে পারো কিনা। যে ডিআই বাই ডিটি মাইনাস আই ইজ ইকুয়ালস টু 2, I0 ইকুয়ালস টু 1। এই টাইপের অঙ্ক তোমাদেরকে আগের লেকচারে দিয়েছিলাম, লেকচারে ছিল। এখান থেকে আমি এই প্রবলেমটা সলভ করতে চাই। হ্যাঁ, বললাম যে এই প্রবলেমটার অনেকগুলো এমসিকিউ হতে পারে। 1 নম্বর একটা এমসিকিউ করলাম যে আইপি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু হোয়াট। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এই অঙ্কটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত? এ নাম্বারে দিলাম সাপোজ e টু দ্য পাওয়ার টি, বি নাম্বারে দিলাম e টু দ্য পাওয়ার মাইনাস টি, সি নাম্বারে দিলাম e টু দ্য পাওয়ার এক্স, ডি নাম্বারে দিলাম e টু দ্য পাওয়ার মাইনাস এক্স। দেখো তো কেউ কি পারবে এই অঙ্কটা?
একটা অঙ্ক আমি এমসিকিউ স্যার। তৈরি করেছি, বলো। স্যার এই ই টু দি পাওয়ার মাইনাস টি এটা স্যার। e টু দা পাওয়ার মাইনাস টি, ভেরি গুড। কারণ আমাদের অঙ্কটা বুঝতে হবে যে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা। ডিআই বাই ডিটি, দ্যাট ইজ আই ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, টি ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মধ্যে আমরা জানি e টু দা পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স, যদি ডিএক্স এক্স হতো, এটা যেহেতু এক্স না টি, তাই এটা হবে ইন্টিগ্রেশন e টু দা পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিটি, দ্যাট ইজ ফর্মুলাটা হলো e টু দা পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিটি। পি এর মান কত? -1। তাহলে আমরা যদি বসিয়ে দেই মাইনাস ডিটি, দ্যাট ইজ e টু দা পাওয়ার মাইনাস টি, তাহলে সঠিক অ্যান্সারটা পাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ইয়েস এটি আমাদের সঠিক, তখন বি তে ক্লিক করব। খুব কাছাকাছি কিন্তু আরো রেজাল্ট ছিল, এটা দিলেও কিন্তু হবে না, কারণ এক্স ভেরিয়েবল আমাদের বুঝতে হবে। আশা করি এমসিকিউটা বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্কই থাকবে, ছোট ছোট, কোনো কোনো অঙ্ক করা লাগবে না, কোনো কোনো অঙ্ক 1 লাইন 2 লাইন করা লাগবে, ঠিক আছে? এবার আসো এই প্রবলেমটা তোমরা সকলেই, এটা 1 মিনিট সময় লাগবে, এটার জেনারেল সলিউশনটা কত হবে? 1 মিনিট সময় লাগবে বা 2 মিনিট সময় লাগবে, জেনারেল সলিউশনটা কত হবে? আমি জেনারেল সলিউশনটা সলভ করতে হবে। আমরা কিন্তু শিখেছি কিছুক্ষণ আগে, তো এ বি সি ডি, এ বি সি ডি 4টা থাকবে। তো জেনারেল সলিউশনটা তুমি বের করে আনতে হবে। দেখো তো জেনারেল সলিউশনটা কত হবে এটার, তোমরা করো, এটার জেনারেল সলিউশনটা কত হয় দেখো। পেয়েছ? আমি 4টা সলিউশন লিখি। I of t is equals to 2 plus c e to the power minus t. I of t is equals to -2 plus c e to the power t. Number C, I of t is equals to c to the power t minus 2. Number D, I of t is equals to e to the power minus t minus 2. কয়টা উত্তর হলো? 4টা। এখন বলো দেখি জেনারেল সলিউশন কোনটা হবে? সূত্রটা তো স্যার বললাছি। হ্যাঁ, এ বি, সূত্রটা জানি স্যার, কি আছে আপনি? এ বি সি ডি কোনটা হবে? এটা কিন্তু তোমাকে করতে হবে, না করে তো বুঝবা না। এটাও হতে পারে না, এরকম মনে হবে কোনটা হবে। এগুলি কিন্তু এই আগামী শুক্রবার, সরি রবিবারের পড়াচ্ছি যে আমি আরো সুন্দর করে লিখবো যে জেনারেল সলিউশন অফ দিস প্রবলেম ইজ হোয়াট। হ্যাঁ, নির্বাচিতা রহমান। স্যার একটু করতেছি স্যার। হ্যাঁ করতেছো, আচ্ছা। ইমরান, বাকি বিল্লা। স্যার সূত্রটা স্যার বলে গেছি স্যার। কিসের সূত্র বলো? দেখো e টু দা পাওয়ার x স্যার i into i, e টু দা পাওয়ার mx dx এর ফর্মুলা e টু দা পাওয়ার mx বাই m। নাও না স্যার এটা না স্যার, এটা না স্যার। আপনার ওই যে i গতকালকে যে জেনারেল সলিউশনটা দিয়েছেন i p into y ইকুয়াল টু জানি কি স্যার, এটা স্যার। ও তার মানে পড়নি, পড়তে হবে তো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তুমি তো ফার্স্ট অর্ডার লিনিয়ার দিয়ে করার চেষ্টা করছো, কিন্তু এটা ভেরিয়েবল সেপারেশন দিয়েও কিন্তু করা যায়। জি স্যার, বের করে করতে পারেন স্যার, সমস্যা নাই আপনার। হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে তুমি যে কোনো ভাবেই করতে পারো। এটা ফার্স্ট অর্ডার লিনিয়ার দিয়ে করেছো, হ্যাঁ, ওই যে আইপি বের করার কারণে, আইএফ বের করার কারণে। এখন আইএফ চাইলাম না, শুধু জেনারেল সলিউশন। সো জেনারেল সলিউশন তুমি যে কোনো ভাবে করতে পারো,
কিন্তু করে তুলে আনতে হবে তো, কোনটা বলো? তোমাদের কাউকে না কাউকে রেসপন্স করতে হবে, তাহলে বোঝা যাবে যে আমি শিখাতে পেরেছি, আর না হয় বোঝা যাবে যে আসলে আমি আছি ডালে, তোমরা আছো খালে। বলো। হ্যাঁ, আব্দুল হালিম, নাহিদ। ইয়েস স্যার, নাইট শিকদার স্যার। আমার স্যার নেট খুব ডিস্টার্ব স্যার। নেট আমার কথা শুনতে পান স্যার? বাকি বিল্লাহ আইডি 14 বলতে পারবা না ভাই? হ্যালো স্যার, আমার কথা শুনতে পান স্যার? হ্যাঁ, আমি সব শুনতে পাচ্ছি। আপনার কথা স্যার কেটে কেটে আসতেছে। আমার স্যার আমি নেট ডিস্টার্ব। ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমার কিন্তু প্রশ্নটা ছিল জেনারেল সলিউশন এই চারটার কোনটা হবে। আচ্ছা, এটা অনেকগুলা মেথডে করা যায়। আমরা এই মুহূর্তে দুইটা মেথড শিখেছি, একটা হলো ফার্স্ট অর্ডার লিনিয়ার দিয়ে, আর একটা হলো ভেরিয়েবল সেপারেশন দিয়ে। তো যেহেতু ফার্স্ট অর্ডার লিনিয়ার দিয়ে করেছি, চলো আমরা ফার্স্ট অর্ডার লিনিয়ার দিয়ে করার চেষ্টা করি। সো ফার্স্ট অর্ডার লিনিয়ার দিয়ে যদি করি, অঙ্কটার প্রথম বের করতে হয় আইএফ। কিছুক্ষণ আগে আইএফ অলরেডি বের করেছি, ই টু দা পাওয়ার মাইনাস টি, ভালো কথা। আর সলিউশনটা কি? আই ইন্টু ই টু দা পাওয়ার মাইনাস টি আইএফ, আর কিউ দ্যাট ইজ 2 ইন্টু ই টু দা পাওয়ার মাইনাস টি ডিটি। তাহলে আই ই টু দা পাওয়ার মাইনাস টি, এটা হলো মাইনাস 2 ই টু দা পাওয়ার মাইনাস টি প্লাস সি। ই টু দা পাওয়ার মাইনাস টি এর ইন্টিগ্রেশন মাইনাস ই টু দা পাওয়ার মাইনাস টি। তাহলে আই কত? মাইনাস 2 প্লাস সি টু দা পাওয়ার টি। আমরা ই টু দা পাওয়ার মাইনাস টি দ্বারা ভাগ করে দিলাম। এটাই হলো সমাধান। এই দুটা লাইন করতে হবে। এই দুটা লাইন কার সাথে মিলে দেখো? এ বি সি ডি কোনটা মিলে? বি নাম্বারটা স্যার, এটা বি 3 নাম্বার। নাম্বারের সাথে মিলে। তার মানে আমরা কি এরকম গত ক্লাসে করিনি? করেছি, জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিলাম যে এইভাবে। হ্যাঁ, আই অফ টি দিয়েছি অতিরিক্ত টার্ম, এটা নিয়ে টেনশন করার কারণ নাই, কারণ ভেরিয়েবলটা আমরা দিয়ে দিলাম, লেখার সময় সংক্ষিপ্ত লিখলাম। তাহলে আমরা বুঝতে পেরেছি সি এর সাথে ম্যাচিং হচ্ছে, সো ক্যালকুলেশন করে এটা আমরা পেয়ে গেলাম। এটা একটা উত্তর। আবার এটাও হতে পারে জেনারেল সলিউশন না বের করে হোয়াট ইজ দ্য পার্টিকুলার সলিউশন, পার্টিকুলার সলিউশনটা কত, তখন এটা উল্লেখ করা থাকতে পারে বা নাও থাকতে পারে, বের করে নেবে। ওই শর্তটা অ্যাপ্লাই করতে হবে। তো শর্তটা কি? যখন টি এর মান 0, আই এর মান 1, তাহলে 1 সমান -2 প্লাস সি, সুতরাং সি ইকুয়ালস টু 3 আসে। সি এর মান 3 আসে। এই সি এর মান 3 যদি আসে, তাহলে মানটা বসিয়ে দিলে আমরা আই টি সমান পাবো যে 3 ই টু দা পাওয়ার টি মাইনাস 2। দিস ইজ দ্য পার্টিকুলার সলিউশন। হ্যাঁ, তাহলে এখানেও যদি একটা রেজাল্ট থাকে, সাপোজ এ বি সি ডি ছিল আর চাওয়া হয়েছিল জেনারেল সলিউশন, এটা দিয়ে দেওয়া আছে, তখন এটাতে অ্যান্সার করলে কিন্তু হবে না। কেন হবে না? দিস ইজ দ্য পার্টিকুলার সলিউশন। আবার বলা হলো পার্টিকুলার সলিউশন কত, সেখানে যদি এইটাও দেওয়া থাকে হবে না, এটাই হবে তার পার্টিকুলার সলিউশন। সো আমরা ছোট্ট একটা অঙ্কের মাধ্যমে দেখালাম যে হোয়াট ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, হোয়াট ইজ জেনারেল সলিউশন, হোয়াট ইজ পার্টিকুলার সলিউশন। আমরা এভাবে আমাদের প্রবলেমগুলি সলভ করব। তো তোমরা মেথডসগুলি খুব ভালো করে করবে, যেমন এরকমও এমসিকিউ হতে পারে। সাপোজ the differential equation of the algebraic term, suppose y equals to a cos 4x, a cos 4x, the differential equation এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন না তো স্যার, এটা a cos of 4x plus b। আচ্ছা, আমি ভুল করেছি। হ্যাঁ, ধরো cos না দিয়ে ছোট্ট একটা দিয়ে দিলাম যে e টু দা পাওয়ার 3x,
এই একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, এই অ্যালজেব্রিক ইকুয়েশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কত হবে? ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনটা স্যার হবে? এটা হবে dy equal to স্যার 3 into e to the power ডিফারেনশিয়াল একবার ইকুয়েশন ডিফারেন্সিয়েট করলে এবার হিসাব প্রোডিউস করতে হবে। হ্যাঁ, একবার ডিফারেনশিয়েট করলে হবে dy বাই dx ইকুয়ালস টু a 3a e টু দা পাওয়ার 3x। সো এখান থেকে আমাদের অবশ্যই এর মানটা বের করতে হবে। আর এখানে আবার এই যে এটা y দিয়ে করা লাগবে a সমান 1/3 e টু দা পাওয়ার মাইনাস 3x। এখন আবার এই সমীকরণে বসাতে হবে, এত সহজ না কিন্তু। হ্যাঁ, y সমান sir, a 1/3 e টু দা পাওয়ার মাইনাস 3x ইনটু e টু দা পাওয়ার 3x। তাহলে ও dy বাই dx টা লেখা হয়নি, আর dy বাই dx ddx অফ y। ঠিক আছে, তাহলে কি থাকে? y ইকুয়ালস টু 1/3 ddx অফ y। সুতরাং ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হলো ddx অফ y মাইনাস 3y ইজ ইকুয়ালস টু 0। আমরা প্রশ্নটা করেছিলাম এই স্যার আমরা অ্যালজেব্রিক, স্যার আমরা ডিরেক্টলি করে চলে যাইতাম স্যার এটা বুঝি নাই। স্যার আমরা যদি স্যার ডিরেক্টলি বলতেছি স্যার আপনারা যেহেতু y লিখছেন y ইকুয়াল টু a টু দি পাওয়ার মানে এটা না করে আপনি ধরেন প্রথমবার ডিফারেনশিয়াল করে পরবর্তীতে আমরা dy dx 3y ডাইরেক্ট লিখে দিলাম কারণ আমরা দেখতে y আগেটা দেওয়া আছে স্যার নাকি স্যার? তুমি কোথায় থেকে পাবা? এটা কোথায় থেকে আসবে? আমি আবার বলি প্রশ্নটা, এটা আপনারা ওই যে আমি শোনো, জি স্যার হোয়াট ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দি অ্যালজেব্রাইক ইকুয়েশন? এই অ্যালজেব্রাইক ইকুয়েশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনটা? এ নম্বরে দেওয়া হলো এরকম dy বাই dx প্লাস 3y সমান 0। বি নম্বরে দেওয়া হলো dy বাই dx প্লাস 2y সমান 0। সি নম্বরে দেওয়া হলো dy বাই dx মাইনাস 3y সমান 0। এইভাবে দেওয়া হলো না, ddx অফ y প্লাস y ইজ ইকুয়ালস টু 0। এখন তুমি কোনটা সঠিক কিভাবে বুঝবা অঙ্ক না করে? বুঝতে পেরেছো? স্যার আমি বলতেছিলাম এটা আপনার ওই স্যার আপনার মানে প্রথম লাইনে যদি আপনি dy dx করার পরে a e টু দি পাওয়ার 3x এটা কিন্তু স্যার আবার y এটা সমান সমান আবার y আমি ডাইরেক্টলি লিখতে পারি যে dy dx মাইনাস মান না বসে বুঝতে পেরেছি। হ্যাঁ, সে তো হবে, এটার পরিবর্তে y লিখে দিলে 3y হয়ে যায়, খুব সংক্ষিপ্ত ভাবে হয়ে যায়। থ্যাংক ইউ। না ঠিক আছে, সে তো করতে হবে, আমি রিপ্লেস করে করেছি। তুমি যে চিন্তাটা করেছো ওই চিন্তাটা আমার মাথায় ছিল না, এখন মাথায় দিয়ে দেখলাম যে এটা তো হয়ে যায়। সব অঙ্ক কিন্তু তোমার মতো নাও হতে পারে, ঠিক আছে? তাহলে সেখান থেকে বুঝতে পেরেছি যে এটা সঠিক, রাইট? তার মানে আমরা আগামী রবিবারের প্রস্তুতি ভালোভাবে নিব। আমি বলেছিলাম ফর্মুলেশন থেকে 2টি, অর্ডার ডিগ্রি থেকে 1টি, ভেরিয়েবল সেপারেশন থেকে 2টি, হোমোজিনিয়াস থেকে 1টি, বার্নৌলি থেকে 2টি, লিনিয়ার থেকে 2টি। এভাবে 10টা অঙ্ক থাকবে, ছোট ছোট। এইরকমই ছোট ছোট তোমার নলেজ থাকলে, যে কথাটা শুরুতে বলেছি, অবশ্যই অবশ্যই তুমি ভালো করবে, 10-এ 10 পাবে। 20-25 মিনিট লাগবে তোমার 10টা অঙ্ক সলভ করতে, ঠিক আছে? আমি চাই সবাই যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবে। স্যার একটা কথা ছিল।